নমস্কার বন্ধুরা, আজকের আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেকেন্ড সিরিজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ঝটপট খাতা বার করে নাও এবং আমি বলছি ভিডিওটি পজ করে করে উত্তর লেখা শুরু করো। ইতিমধ্যে তোমরা প্রশ্ন পেয়ে গেছো, তো একের দাগে আমি শুরু করছি। কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলেছে। প্রথম প্রশ্নটি ছিল, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। কোন চেষ্টার কথা প্রবন্ধিক বলেছেন? সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা হলো নিজস্বতা, হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘনা, হাঁসের পালক, শহরের বন, চাঁদা, সরপুঁটি মাছ, এদের মৃদু আঁশটে ঘ্রাণ, কিশোরের পায়ে গলার মুঠা ঘাস, লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছেন। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল আর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠোনের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। 5টা তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। 2 বলেছে, প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন, নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষার একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদলবদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। 2-2টা পৃথিবীর কোনো পথে কন্যারে দেখে নিকো। কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আলোচ্য উদ্ধৃতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলা সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলা হয়েছে। 2-3টা মরদ কি বাত কা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছিলেন? উদ্ধৃত অংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। মরদ কি বাত, হাতি কি দাঁত কথাটির অর্থ হলো, খাঁটি পুরুষের কথা আর হাতির দাঁত একবার বের হলে আর তা ভেতরে যায় না, অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথা নড়চড় হয় না। প্রবাদটি ব্যবহারের কারণ, মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেজন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামীজি জানিয়েছেন, ভারতের সংস্কারমূলক কাজে নিয়োজিত হওয়ার আদর্শ পরিণাম ভালো মন্দ যাই হোক না, তিনি সর্বদাই যে কোনো পরিস্থিতিতে মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্দ্বিধায় প্রতিজ্ঞা করেছেন, তার কথা মরদ কি বাত, হাতি কা দাঁত, তার কথার নড়চড় হবে না। 2-4টা ফুরায় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা।
কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উপরিউক্ত চরণটি নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় পিপাসা বলতে সেই সব প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা ছায়া সুনিবিড় শান্তির নীড় এই বাংলার প্রাকৃতিক ও গ্রামজীবনের অনাবিল সৌন্দর্য উপভোগ নেশায় বারে বারে ফিরে আসে। জন্মভূমি ছেড়ে যাকে চলে যেতে হয়েছে বিদেশে, সে মাতৃভূমির প্রতি নির্যাতন ভোগ করে অনবরত, তাই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। এরপর ৩ দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কমবেশি ১৫০টি শব্দের মধ্যে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উদ্ধৃত অংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার দীর্ঘদিনের ভাষা চর্চা থেকে অনুভব করেছেন, বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে যখন যেখানে সত্যম শিবম সুন্দরের সন্ধান পেয়েছে, তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছে। অর্থাৎ বাঙালি জাতির প্রবন্ধতাই হল সমাজে যা কিছু সত্যজিৎ সুন্দর অর্থাৎ চিরন্ত সত্য আনন্দময় তাকে আপন করে নেওয়া। বাঙালি জাতি সারা জীবন তাই করেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা কিছু তার সামনে নতুন মনে হয়েছে, আনন্দদায়ক মনে হয়েছে, বাঙালি তাকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই কারণেই কলকাতার চলিত মুখের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য হুতম প্যাঁচার নকশা, কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল, পদাবলী কীর্তন, আবার কখনো বাঙালি রাজনৈতিক ছত্রছায়ায় রচনা করেছে আরবি ফার্সি মিশ্রিত ভাষার ধরন। ঘয়ে কখনো আবার লোকসাহিত্য গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া। এইভাবে এই গতানুগতিক প্রাচীন ঐতিহ্যের দোহাই বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি। বড় প্রাচীন ও ইতিহাস সাথে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করেছে বারবার। এই বিদ্রোহের মধ্য দিয়েই বাঙালি সমাজে, সাহিত্যে, রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিকের মতো অনুসারে এইভাবে বাঙালির চরিত্রে বিদ্রোহ চিরকাল বিদ্যমান। ৩-২টা আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে ৭টি তারা কবিতা সেই বিদ্রোহের পরিচয় দিয়েছে। তো ৩ উত্তরটা বলছি, ২টা চিত্তরূপময় কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশের ৭টি তারা চতুর্দশপদী কবিতায় কবি জীবনানন্দ দাশ আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটি রচনা করেছেন। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ লক্ষ্য করেছেন, বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। কবি আর কোথাও দেখেনি সন্ধ্যায় এমন মোহময় রূপবতী কন্যা, অজস্র চুলের মতো আবেশে আচ্ছন্ন করেছেন হিজল, কাঁঠাল অথবা জাম গাছকে। কবি নানা অনুষঙ্গে অনুভব করেছেন সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কলমি ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুঁটি দেওয়ার মৃদুল ঘ্রাণে বাংলা সন্ধ্যা আমোদিত করে দেওয়া কবিকে। এসবের মাঝে কিশোরী স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটে ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবির স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপের। প্রকৃতির এই সন্ধ্যায় পরিবেশিত হয়েছে আকাশের ৭টি তারা কবিতায়। সেখানে অনাড়ম্বর বৈভবহী আয়োজনে রয়েছে শুধুই সমাহিত শান্তি, আফসার, যা অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে। ৩-৩টা চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশী ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেলের কথা লিখেছেন। তাকে এই চিঠি তিনি লিখেছেন,
মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শের ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীকে কিছুদিন অতিথি হিসেবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্র মনোভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থিরচিত্ত, তবে তিনি আবার সহৃদয় আময়িক। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। ম্যাকলাউড আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতার অংশবিশেষ। লোককাহিনীর গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটে গাছটি মুড়িয়ে যায়, তবে কবিতায় নোটে গাছটি মুড়িয়ে যায় না কিন্তু বুড়িয়ে যায়, অর্থাৎ একটা নিরন্তর প্রবাহমানতার কথা এখানে ফুটে উঠেছে। কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হলেও তার প্রকৃতি লালিত অজাম্য চেনা উঠোন, লাউ, মাচা, কুন্দ, ফুল, শান্ত নদীর হাওয়ায় পরিপূর্ণ মাতৃরূপী স্বরূপ কখনো স্মৃতিপট থেকে মুছে যায় না। তাই ব্যক্তির বার্ধক্য যে শৈশব স্মৃতিকে নষ্ট করতে পারে না তা বোঝাতে এমন উক্তি। 3-5 তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য এবং নির্লভতার প্রসঙ্গ আলোচনা করো। আলোচ্য উদ্ধৃতিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছদ থেকে গৃহীত। এখানে রাধারানীর কথা বলা হয়েছে। পিতার আকস্মিক মৃত্যুতে সহায় সম্বলহীন রাধারানী ও তার মা সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত ও সর্বশান্ত হয়ে ভিটেমাটি ছেড়ে এক নিতান্ত কুটিরে নিরাতন দারিদ্র্যে জীবনযাপন করতে থাকে। রথের পূর্বে রাধারানীর মা গুরুতর পীড়িতা হলে তার পথ্যের সংস্থানে রাধারানী বন ফুলের মালা গেঁথে মহাশের রথে হাটে বিক্রি করতে যায়, কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে হাট ভেঙে যায়। মালা বিক্রয়ে ব্যর্থ মনোরথ হয়ে রাধারানী যখন অশ্রুসজল চোখে বাড়ির দিকে অগ্রসর হয়, তখন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এক আগন্তুকের। অচেনা সে আগন্তুক রাধারানীর সঙ্গে কথোপকথনকালে তার অসহায়তার কথা জেনে মালা কেনার আগ্রহ প্রকাশ করে। রাধারানী হয় উপকারী সেই ব্যক্তির কাছ থেকে দান গ্রহণে, শুধু তাই নয়, সেই ব্যক্তি দয়া পরবশ মালার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করে। রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠায়, এমনকি একটা নোট ফেলে যান, যাদের বাড়িতেই কিন্তু ফেলে যাওয়া নোটে তারা ভাঙায় না। অর্থের প্রয়োজন তাদের ছিল ঠিকই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলে রুক্মিণী কুমার ব্যঙ্গ করেছে, আর সেই জানে তাদের সমস্যার সমাধান হয়েছে। অতিরিক্ত অর্থ প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা সন্ধান করছিল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। এটা আশা করি তোমরা লিখে নেবে এবং স্কুল খুললে তোমাদের শিক্ষক মহাশয়ের কাছে জমা দেবে। তো সবাই খুব ভালো থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।